দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আর আপনারা দেখছেন মণিপাল হসপিটালস নিবেদিত স্বাস্থ্য দর্পণ। প্রায়শই আমরা শুনি এখন যে খুব কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কেন এখন এই খুব কম বয়সে হার্ট অ্যাটাক, হার্টের অসুখের এই প্রবণতা এতটা বেড়ে গিয়েছে এই ইয়াং জেনারেশনের মধ্যে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট চিকিৎসক। আমার সঙ্গে রয়েছেন ডক্টর উত্তম সাহা, এইচওডি কার্ডিওলজি। ডক্টর সাহা, আপনাকে স্বাগত জি24 ঘন্টায়। এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর অরিজিৎ দত্ত, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওথোরেসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি। ডক্টর দত্ত, আপনাকেও স্বাগত জি24 ঘন্টায়। আর শুরুতেই যেরকম আপনাদের বলছিলাম যে আর্লি 30s, আর্লি 40s-এও এই হার্ট অ্যাটাক এখন খুব একটা আনকমন বিষয় নয়। কেন এই বিষয়টা হচ্ছে, আমি প্রথমে একটু ডক্টর সাহার কাছে চলে আসবো। ডক্টর সাহা, এখন ভীষণ ইয়াং জেনারেশনের মধ্যে এই হার্ট অ্যাটাকের প্রবণতা দেখা যাচ্ছে, এটা কেন? এই হার্ট অ্যাটাক কিংবা করোনারি আর্টারি ডিজিজ যেটা বলা হয়, এটা একটা ব্রড ডিজিজের একটা পার্ট। এই ব্রড ডিজিজটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ। এই অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ একটা পার্ট হচ্ছে হার্ট ডিজিজ। হার্টের যে 3টে করোনারি আর্টারি আছে, সেই করোনারি আর্টারিগুলোতে প্লাক জমতে শুরু করে, মানে ফ্যাট জমতে শুরু করে। এবং এটা কিন্তু দেখা গেছে যে অটোপসি করে এগুলো খুব আর্লি এজে, মানে ইনফ্যাক্ট ফার্স্ট টু সেকেন্ড ডিকেড থেকে এই ফ্ল্যাট জমা শুরু হয়। এবং এই ফ্যাট জমাটা মানে ক্রিটিক্যাল স্টেজ অ্যাটেন্ড করে আফটার 30 to 40 ইয়ার্স, মানে সাধারণত 50 to 60 ইয়ার্সে। এবং দেখা যাচ্ছে যে এটা আদার এথনিক গ্রুপের সঙ্গে তুলনা করে এই আমাদের ক্ষেত্রে হার্টের যে প্লাক জমা এবং প্লাকটা কতটা ক্রিটিক্যাল হবে, সেটা কিন্তু অলমোস্ট 10 ইয়ার্স আর্লিয়ার দ্যান আদার এথনিক গ্রুপ। এর সঙ্গে আছে যে আমাদের র্যাপিড আরবানাইজেশন অ্যান্ড র্যাপিড চেঞ্জ অফ দ্য সোসাইটি ইন ইন্ডিয়া, পার্টিকুলারলি ইন্ডিয়া অ্যান্ড ইন সাউথ ইস্ট এশিয়া। এই র্যাপিড চেঞ্জের জন্য কি হচ্ছে কি, আমাদের কিছু কিছু জিনিস হ্যাবিটস আমরা আগে যেগুলো ছিল না, যেমন খুব ইয়ং বয়সে স্মোকিং হ্যাবিট, সেডেন্টারি লাইফস্টাইল, আমরা খেলাধুলা একদমই আমাদের ইয়ং জেনারেশন একদমই করে, তারা হয়তো 16 থেকে 18 ঘন্টা অফিসেই কাটিয়ে দিচ্ছে। তার সঙ্গে হচ্ছে ওবেসিটি। আর একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে ডায়েটারি হ্যাবিট, ফুড হ্যাবিট যেটা আগে ছিল, আমরা বেশিরভাগ সময় আমরা হোমমেড ফুড, বাড়িতে রান্না করা কুকড ফুড খেতাম। কিন্তু এখন বেশিরভাগই হচ্ছে যে না, আমাদের বাড়ির রান্না ফুড আমাদের খাওয়ার সুযোগই হচ্ছে না। মানে অটলিস্ট 3টে মেজর মিলের মধ্যে হয়তো 2টো মিলই আমাকে আউটসাইড থেকে আনাতে হচ্ছে। এবং আউটসাইড থেকে যে ফুডগুলো আনিয়ে আমরা খাচ্ছি, আমাদের ইয়ং জেনারেশন যেটা কনজিউম করছে, সেটা কিন্তু সবাই যে হেলদি ওয়েতে কুক করছে সেটা নয়, সল্ট মেনটেন হয় না, সুগার মেনটেন হয় না। তো এইগুলো কিন্তু কারণ, ফ্যাক্টর। আচ্ছা, এগুলোই কিন্তু আমাদের মানে এগুলোই কারণ মূলত। তো আমি ডক্টর দত্তর কাছে আসবো এই বিষয়টা নিয়ে। ডক্টর দত্ত, কি করে মানে কোন একজন পেশেন্টের জন্য কোন সময়ে আপনারা একটা কার্ডিয়াক সার্জারি, সেটা আপনারা বলেন যে এবার সার্জারির প্রয়োজন, সেটা কিরকম সিচুয়েশনে? দেখুন, করোনারি আর্টারি বাইপাস সার্জারি যেটা সব থেকে মানে কমন, সেটা করা হয় যখন ভাবুন কারোর বাড়িতে একটা চেস্ট পেন হলো, উনি কার্ডিওলজিস্টের কাছে গেলেন, তখন ইমিডিয়েট যে গোল্ডেন পিরিয়ড, সেটার ভেতর তার একটা অ্যাঞ্জিওগ্রাম হলো, তার একটা ডায়াগনোসিস হলো, এবং প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য স্যারেরা প্ল্যান করলেন। যদি প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি না সম্ভব হয়, তখন সার্জারির একটা রোল আছে। কিন্তু অ্যাকিউট হার্ট অ্যাটাকে অলওয়েজ ফার্স্ট হচ্ছে কার্ডিওলজিক্যাল ইন্টারভেনশন। যখন সেটা সম্ভব না হয় তখন সার্জারি। এছাড়া যখন আমরা অপারেট করি, আমরা যখন পেশেন্টকে করোনারি আর্টারি বাইপাসের জন্য নিই, এটা ইলেকটিভ। ভাবুন অ্যাঞ্জিওগ্রাম করে দেখা গেল যে 3টে ভেসেলে ব্লক আছে, এবং একটা জায়গায় না, মাল্টিপল জায়গায় ব্লক আছে। এখন এই মাল্টিপল ব্লকগুলো যদি পাওয়া যায় বা যাদের কার্ডিয়াক ফাংশন একটু কম, তখন আমরা করোনারি আর্টারি বাইপাস সার্জারি ইলেকটিভলি আমরা করতে বাধ্য হই। এই জায়গাটায় বলবো, এই যে কেউ যদি ধরুন এই যারা এখন শুনছে সার্জারি করতে না চায়, বা এই ধরনের যাদের একটু সেডেন্টারি লাইফস্টাইল রয়েছে, প্রচণ্ড মানে হার্ড ওয়ার্কিং করে, মানে ওয়ার্কিং আওয়ার্সটা অনেক লম্বা, ঘুম কম, এক্সেসিভ স্ট্রেস রয়েছে, আপনার কি অ্যাডভাইস তাদের জন্য? ইয়ং জেনারেশনের ক্ষেত্রে যেটা করা উচিত, প্রথম কথা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস বাড়াতে হবে যে এভরিবডি ইজ প্রোন টু হার্ট ডিজিজ। যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের হার্টের করোনারি আর্টারিতে প্লাক জমে, সেটা সেকেন্ড ডিকেড থেকে, মানে 10 to 20 ইয়ার্স থেকে শুরু হয়, এবং সেটা আস্তে আস্তে প্রোগ্রেস করে। কিন্তু আমাদের এম হচ্ছে যে এই প্রোগ্রেশনটাকে রিটার্ড করা, এটাকে
বিলম্বিত করা। এটাকে যত বিলম্বিত করা যাবে তত আমাদের ধরুন 70-80 ইয়ার্সে যদি এর ম্যানিফেস্টেশন হয় তাহলে ইটস ওকে, তাহলে 70 ইয়ার্সে ম্যানিফেস্টেশন হচ্ছে তখন আমরা তার ট্রিটমেন্ট করে আরও হয়তো 10-20 ইয়ার্স উই ক্যান টেক। কিন্তু যদি এই ম্যানিফেস্টেশন যদি 30 ইয়ার্স 40 ইয়ার্সে হয় তখন আমাদের খুব প্রবলেম হয়ে যায়, কারণ ইট ইজ দ্য ওয়ার্কিং জেনারেশন, এবং সেই জেনারেশন যদি ক্রিপলড হয়ে যায় তাহলে কিন্তু এর সোসাইটির পক্ষে খুব মারাত্মক। আচ্ছা, এবং এই জেনারেশনটাকে অ্যাওয়ারনেস করার জন্য আমাদের ইট শুড বি ম্যান্ডেটরি ফ্রম দ্য স্কুল, মানে স্কুলগুলো থেকেই আমাদের হার্টের রোগ, হার্ট অ্যাটাক নিয়ে এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য স্কুল থেকেই আমাদের মানে স্কুল কারিকুলামেই আমাদের আসা উচিত এবং তাদের ক্ষেত্রে বলা উচিত যে এইভাবে লাইফ লিড করবে। আর একটা খুব মারাত্মক জিনিস হচ্ছে সেটা হচ্ছে স্মোকিং। স্কুল চিলড্রেনদের ক্ষেত্রে যদি আমরা এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে ফেলি যে স্মোকিং কিলস, তাহলে ওরা নিজেরা যেরকমভাবে স্মোকিং থেকে বিরত থাকবে, ইন ফিউচার স্মোকিং করবে না, সেরকম বাড়িতে এসে ওদের প্যারেন্টসদেরও কিন্তু মানে করবে যে না তোমরা করবে না, আমাদের এইভাবে বলা হয়েছে স্মোকিং কিলস। আর যেগুলো হচ্ছে যে রেগুলার এক্সারসাইজ করা, ডায়েটারি হ্যাবিট, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড সাধারণত অ্যাভয়েড করা, কিন্তু সবসময় তো অ্যাভয়েড করা যায় না, সেটা খেলেও অন লিমিটেশন করতে হবে। আমি একবার ডক্টর দত্তর কাছে আসবো। ডক্টর দত্ত, একটু আগে আপনি যেটা বললেন, উপায় না থাকলে বাধ্য হয়ে তবে আপনারা এই সার্জারির পথে যান, তো সেক্ষেত্রে আপনার অ্যাডভাইস কি থাকবে? ধরুন যাদের আর কোনো উপায় নেই, সার্জারিতে যেতেই হবে, তো তাদেরকে আপনারা অ্যাডভাইস কি করেন আর মেন্টালি কি করে প্রিপেয়ার করেন? কারণ এই একটা কার্ডিয়াক সার্জারিটা শুনলেই মেন্টালি মানুষ অনেকটা ডিমোরালাইজড হয়ে যায়। So the first thing যেটা আমরা করি is to explain the disease process and the surgery to the patient. তাকে কনফিডেন্সে নিতে হবে এবং তাকে আমাদের পুরো সার্জারি, তাকে কি করব, আমরা কোথায় অপারেট করব, কতটা কাটবো, কি কাটবো এবং তার পোস্ট অপ, তার রিকভারি কি হবে সেটা তাকে এক্সপ্লেন করতে হবে। সে কি ফেস করবে অপারেশনের আগে, অপারেশনের সময় এবং অপারেশনের পরে তাকে বলতে হবে, এবং কি রিস্ক আছে তার সঙ্গে খোলাখুলি আমাদের ডিসকাস করতে হবে, এবং তার পোস্ট অপ রিকভারি কীরকম হবে সেটা করতে হবে। আর লোকে যেটা ভয় পায় হচ্ছে সেই ব্যথা, সেই পেন, যে কতটা আমার ব্যথা হবে, কতটা কাটা হবে, এগুলো সেই ব্যথা তাকে বলতে হবে যে ব্যথাটা হওয়া স্বাভাবিক, ভয়টা হওয়া স্বাভাবিক, কিন্তু প্রত্যেকটারই একটা করে আছে, মানে যেমন আমরা ওষুধ দেবো তাকে ব্যথার জন্য এবং তার পোস্ট অফ রিকভারি কিছু মানে যেরকম হবে। এবং আরেকটা হচ্ছে আমরা পজিটিভ রিএনফোর্সমেন্ট করি, মানে তাকে ভাবতে হবে আমার টার্গেট কি, আমার রিকভারি কীরকম হবে এবং আমি পরে গিয়ে কি কাজগুলো করতে পারবো। লোকে সাধারণত একটা ধারণা আছে যে আমার বাইপাস অপারেশনের পর আমি কিছু আর করতে পারবো না, আমি বাড়িতে বসে যাবো। ঠিক উল্টোটা, আমরা এনকারেজ করি পেশেন্ট শুড ওয়াক হোম, বাড়িতে গিয়ে সকাল বিকেল 1 ঘন্টা 1 ঘন্টা করে সে হাঁটবে, সমস্ত কাজ করবে, আর যত তাড়াতাড়ি আইডিয়া ইজ টু রিটার্ন দেম টু নর্মাল লাইফ। ডক্টর দত্ত, আপনি যখন এই মানে অপারেশনের পর কি হবে সেই জায়গায় যখন পৌঁছে গেলেন, একটু জানতে চাই আপনার কাছে, পোস্ট অপারেটিভ রিহ্যাব সেটা তো একটা বিষয় থাকে, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে একজন পেশেন্টকে তৈরি করেন যে অপারেশন হয়ে যাওয়ার পর কি কি তার সাবধানতা নেওয়া উচিত, সে কতদিনের মধ্যে আবার তার নিজের পুরনো লাইফস্টাইলে ফিরতে পারে? এবং শুধু তো পেশেন্ট না, তার সঙ্গে তার ফ্যামিলিও থাকে, নিশ্চয়ই ফ্যামিলিকেও আপনারা কিছু অ্যাডভাইস করেন যে কি করতে হবে কি করতে হবে না, সেগুলো যদি একটু বলেন। দেখুন, পোস্ট অপারেটিভ যে রিহ্যাবিলিটেশন সেটা সার্জারির আগে থেকে আরম্ভ হয়। ফর এক্সাম্পল, কেউ যদি সিগারেট খান বা যদি টোব্যাকো ইউজ থাকে, তাকে আমরা সেটা মিনিমাম 1 মাস আগে থেকে আমরা বন্ধ করতে বলি, আনলেস ইটস অ্যান এমার্জেন্সি। সুতরাং তাতে কি হয়, লাং ফাংশনটা একটু বাড়ে। তাকে একটা ইনসেন্টিভ স্পাইরোমিটার বলে একটা জিনিস দেওয়া হয়, সেটাতে ব্রিদ ইন ব্রিদ আউট করে করে তার লাং ক্যাপাসিটিটাকে আরও বাড়ায়। এটা একটা। কারোর যদি ভাবুন হিস্ট্রি অফ একটা স্ট্রোক থাকে, তাকে নিউরোলজিস্ট দেখে তার জন্য কিছু কি করতে হবে তাকে সেগুলো বোঝানো হয়। যার কোনো কিডনি প্রবলেম থাকে, আগে থেকে একজন নেফ্রোলজিস্ট দেখে তাকে সেইভাবে মানে প্রিপেয়ার করতে হয়। তো মানে লাংটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, তাকে লাং এক্সারসাইজেস, ব্রিদিং এক্সারসাইজেসগুলো শেখানো হয়। সুতরাং পোস্ট অপারেটিভলি পেশেন্ট জানে সে যখন ভেন্টিলেটর থেকে বেরোচ্ছে তার কি এক্সপেকটেশন। আমরা তাকে নিঃশ্বাস নিতে বলছি যাতে তার লাং কোল্যাপস না হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। এবং রিহ্যাবিলিটেশন যখন সে বেড়ে যাচ্ছে তখন কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, একটা হার্ট হেলদি ডায়েট তাকে অ্যাডপ্ট করতে হবে। আচ্ছা, তার মানে ডায়েট যেটাতে বেশি ফ্রুটস আর ভেজিটেবলস থাকবে, লিন প্রোটিন থাকবে, হোল গ্রেনস থাকবে, এবং যাতে ভালো ফ্যাট থাকবে, আচ্ছা, গুড ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট যাতে না থাকে, একদম কম থাকে, এবং লেস সল্ট, লেস সুগার। আমরা বলি পাতে যেন নুন না নেয়, আর সুগার যেন অ্যাডেড, সুগারি ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস যেন না থাকে। এই হচ্ছে ডায়েটের দিক থেকে।
সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ, মিনিমাম 30 মিনিটস অফ এক্সারসাইজ পার ডে, এটা WHO এর রেকমেন্ডেশন, এবং সে যতটা পারে সে ইনক্রিজ করতে পারে ততটা ভালো, কিন্তু তার ইন্টেন্সিটি আর ডিউরেশন যেরকম কার্ডিওলজিস্ট বা কার্ডিয়াক সার্জন বলছে সেটা নিয়ে। তো একটা হচ্ছে ডায়েট, সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ, থার্ড হচ্ছে যে ওষুধগুলোতে যেগুলো দেয়া হয়েছে সেগুলো স্ট্রিক্টলি মানে অ্যাডহিয়ার করতে হবে, মানে একদম সময়ে সময় টাইম টু টাইম নেওয়া। যেমন মেইনলি আমরা যেগুলো দিই সেগুলো ব্লাড থিনার, অ্যাসপিরিন বা ক্লোপিডোজেল, এগুলো যেন সে নিয়মিত খায়, ব্লাড প্রেশারের মেডিকেশনগুলো যেন খায়, আর যেগুলো কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট যেগুলো স্ট্যাটিন, এগুলো যেন সে নিয়মিত খায়। আচ্ছা। আর তারপর আর যাদের সুগার আছে তার সুগার তাকে মেনটেন করতে হবে। সুগার যদি বেড়ে যায় তখন ইনফেকশনের চান্স আরও বেড়ে যায়, পোস্ট অপ কমপ্লিকেশনের চান্স আরও বেড়ে যায়। আর তারপর হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, কোনো রকম টোব্যাকো থেকে তাকে দূরে থাকতে হবে, অ্যালকোহল ইদার বন্ধ করতে হবে বা একেবারে কমিয়ে দিতে হবে, প্রপার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হবে, যেটা আপনি বললেন ঘুমের এটা 8 ঘন্টার কমে হওয়া উচিত নয়, একদমই এগুলো খুব ইম্পর্টেন্ট। এখন সময় একটা ছোট বিরতি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন মণিপাল হসপিটালস নিবেদিত স্বাস্থ্য দর্পণ, আর আজ আমরা আলোচনা করছি করোনারি আর্টারি ডিজিজ। স্পেশালি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে হার্ট অ্যাটাক বা হার্টের অসুখের প্রবণতা এতটা কেন বেড়েছে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট চিকিৎসক। আমি এবার ডক্টর সাহার কাছে আসবো। অ্যাওয়ারনেসের কথা যেটা আপনি বলছেন ডক্টর সাহা, মণিপাল হসপিটাল মুকুন্দপুর কতটা অ্যাওয়ারনেসের জন্য কি কোনো কিছু করা হয়? প্রিভেন্ট করার প্রথম স্টেপ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, মডিফিকেশন অ্যান্ড মডিফিকেশন। এটাকে কোনো মতেই অ্যাভয়েড করা যাবে না। সে লাইফস্টাইলের মধ্যে স্লিপিং হ্যাবিট, ডায়েটারি হ্যাবিট, রেগুলার এক্সারসাইজ, ওয়েট কন্ট্রোল করা এবং ব্লাডের প্যারামিটার্সগুলো কন্ট্রোল করা এবং স্মোকিং বন্ধ করা, অ্যালকোহল নিলে অ্যালকোহল কমিয়ে দেওয়া কিংবা বন্ধ করা। তো এইগুলো হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের পার্ট। তো এই লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা আমাদের যেমন মণিপাল মুকুন্দপুর থেকে আমরা অলমোস্ট এভরি উইকেন্ডে স্যাটারডে আর সানডে আমরা নেভারহুড প্রোগ্রাম করি। মানে নেভারহুডে বিভিন্ন কমপ্লেক্সে আমরা আমাদের মধ্যে কোনো একজন কার্ডিওলজিস্ট, সামটাইমস সার্জেনরা যায় নেভারহুডে গিয়ে আমরা ওখানকার জেরিয়াট্রিক পপুলেশন, উইকডেজ যদি আমাদের সানডেতে যায় তাহলে কিছু ইয়ং পপুলেশনকে আমরা পাই, 15-20 জন 30 জন হেলদি লাইফস্টাইল নিয়ে টক দিই এবং বলি, ইন্টারাকশন হয় এবং কি করলে ভালো থাকা যাবে তাদের নিজেদের কোশ্চেন থেকে সেগুলো আলোচনা হয়। তো এই নেভারহুড যে প্রোগ্রামটা হয়, নেভারহুড প্রোগ্রামটা কিন্তু খুব এফেক্টিভ, আচ্ছা, খুবই এফেক্টিভ, কারণ আমরা রেসপন্সও ভালো পাই এবং আমরা অনেকেই বলে যে না আমরা এটা করছি তাহলে এটাকে চেঞ্জ করতে হবে, করতে হবে, এবং অনেক স্কুল চিলড্রেনও সেখানে অ্যাটেন্ড করে। মানে সেক্ষেত্রে ছোটবেলা থেকে আপনি যেটা বলছিলেন যে স্কুল লাইফ থেকেই যদি এটা কারোর মধ্যে ঢুকে যায় সেক্ষেত্রে বড় হয়ে তার অনেক সুফলটা সে পেতে পারে। এবং আমরা আমাদের এরকম প্ল্যানও আছে যে আমরা কিছু ডকুমেন্টারি করব। এই ডকুমেন্টারি করে এই ডকুমেন্টারিগুলো স্কুলগুলোতে মানে স্ক্রিন করা। এই স্কুল স্ক্রিন করলে তাহলে যদি ধরুন ক্লাস 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত যদি এগুলোকে স্ক্রিন করা হয় স্কুলে, তাহলে ওদের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ে। কিন্তু এই ডিজিজ আমাদের বাবা মারা প্রোন টু হার্ট ডিজিজ, আমরা হয়তো অতটা না, কিন্তু আমাদের প্যারেন্টসরা প্রোন টু হার্ট ডিজিজ, তো বাড়িতে গিয়ে বাবা মাকে আমাকে সাবধান করতে হবে। এইরকমভাবে যদি করা যায় তাহলে কিন্তু। তারপর হচ্ছে যে মিডিয়াতে হচ্ছে, যেমন আজকে যেরকম হচ্ছে মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া অ্যান্ড আমাদের যেটা টেলিভিশন মিডিয়া কিংবা অনেক সময় রেডিওতেও আমরা বিভিন্ন রকম টক দিই, এগুলো তো আছেই। এবং সবচেয়ে বেশি এফেক্টিভ হচ্ছে ওয়ান টু ওয়ান ইন্টারাকশন। মানে একজন যে পার্সন যে হার্ট অ্যাটাক নিয়ে আমার কাছে এসছে তাকে যদি আমি বলি অন টেবিলে বলি, কারণ আমরা যখন সার্জারি করি, অ্যাঞ্জিওপ্লাস্টি করি, সেটা পেশেন্ট কনসাস থাকে, ফুলি কনসাস, তার শুধু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। তাকে যদি বলি যে মিস্টার রে আপনার কিন্তু আর স্মোক করা যাবে না, আচ্ছা, উনি কিন্তু সেটা শোনেন। তখন দেখা গেছে যে অলমোস্ট 99% কিন্তু ইন ফিউচার বলে যে না আমরা ডাক্তারবাবু আপনি বলে দিয়েছেন আর আমরা করি না। তো এই যে ওয়ান টু ওয়ান ইন্টারাকশন, এটা কিন্তু খুবই এফেক্টিভ। তো এইভাবেই আমরা আমাদের মুকুন্দপুর মণিপাল থেকে আমরা ইন্টারাকশন করি যাতে এই ডিজিজটাকে প্রিভেন্ট করা যায় এবং ডিজিজের যে সাইড এফেক্ট, যে বার্ডেনটাকে কমানো যায়। ডক্টর দত্তর কাছে চলে আসবো। ডক্টর দত্ত, অ্যাজ এ সার্জন আপনার কাছে জানতে চাইবো, মণিপাল মুকুন্দপুর কি এখন তো
মানে সায়েন্স, মেডিকেল সায়েন্স অনেকটা এগিয়ে গিয়েছে, কি টেকনিক ইউজ করছে যার জন্য পেশেন্টদের যদি সার্জারি অবধি যদি পৌঁছতে হয় তাহলে খুব তাড়াতাড়ি তারা যেমন রিকভার করতে পারছে, তার পাশাপাশি তাদের যে নর্মাল লাইফ আছে সেটাতে তারা ফিরতে পারছে? ট্র্যাডিশনালি কর্নারি আর্টারি বাইপাস সার্জারি যেটা আমরা করি সেটা হার্টের ব্রেস্ট বোনটাকে কেটে ওই 4 ইঞ্চি ওরকম কাটা হয়, ওরকম করে ওপেন করে অপারেট করা, সেটা হার্টটাকে বিটিং রেখে করা হয়, বিটিং হার্টে, বা অনেক সময় পাম্পে গিয়ে করতে হয়, কার্ডিওপালমোনারি বাইপাস। এটা হচ্ছে ট্র্যাডিশনাল। এবং আর নতুন যেগুলো হচ্ছে সেগুলো নতুন টেকনোলজি যেগুলো আসছে অল এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে এটার সঙ্গে তাদের রেজাল্টগুলোকে কম্পেয়ার করা হয়। তা হ্যাভিং সেড দ্যাট, ফার্স্ট হচ্ছে কর্নারি আর্টারি বাইপাস সার্জারি, যেটা ওপেন সার্জারি। এখন যেরকম আপনি বললেন যে টেকনোলজি অ্যাডভান্স করছে, তখন ইনসিশনগুলো একটু ছোটো হচ্ছে, তাকে আমরা মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বলি। এবার আরও সেটা সামনে থেকে হয় বা ডান দিক বা বাঁ দিক থেকে হয়, কিন্তু এগুলোর জন্য নাম্বার 1 পেশেন্টকে চুজ করতে হয়। ইট ইজ নট ফর এভরিবডি। এটার একটা লার্নিং কার্ভ আছে, কোয়াইট স্টিপ একটা লার্নিং কার্ভ আছে। পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে কি প্রসিজার, তাই এটা। আর তারপর আরও এখন ইনসিশন আরও ছোট হয়ে গেছে, তখন পোর্ট অ্যাক্সেস করা হয় বা এন্ডোস্কোপি, যেখানে আমার ইনসিশনটা এখানে ছোট কিন্তু আমি একটা পোর্ট দিয়ে ল্যাপারোস্কোপির মতো আমরা দেখতে পাচ্ছি যে পুরো জিনিসটাকে অপারেট করতে পারছি। তারপর রোবোটিক্স কি এসেছে এখন। এবার রোবোটিক্সে আমরা ধরে নিচ্ছি যে যেহেতু আরও প্রেসিশন হবে এবং যেহেতু আরও প্রেসিশন থাকবে কাজে, তাতে পোস্ট অপ কমপ্লিকেশন আরও কম হবে এগুলো। তারপর আজকাল অনেক হয়েছে যে আমরা যে ভ্যালভগুলো অপারেশন করি এখন সেগুলো পা দিয়ে ওখান দিয়ে ফিমোরাল আর্টারি দিয়ে করা হয়, তাকে ট্রান্সক্যাথেটার কিওটিক ভ্যালভ রিপ্লেসমেন্ট, মাইট্রাল ভ্যালভ রিপ্লেসমেন্ট, ইভেন ট্রাইকাসপিড ভ্যালভ রিপ্লেসমেন্ট, এগুলো স্যারেরা করেন। এগুলো সার্জারি মোটামুটি একটা হাইব্রিড অ্যাপ্রোচের মতো হয়ে গেছে। এগুলো এখন হয়েছে, মানে ইনসিশনগুলো আরও ছোট হচ্ছে, আর রেজাল্টগুলো কিন্তু উই হ্যাভ টু কম্পেয়ার উইথ দেম উইথ দ্য ওপেন সার্জারি। এগুলো হচ্ছে। আর আরও যেগুলো অ্যাডভান্স হচ্ছে, জাস্ট দুটো কথা বলি, আজকাল আমরা খুব এআই শুনি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একদম। তো এগুলো গ্র্যাজুয়ালি ইনকর্পোরেটেড হচ্ছে, দিয়ে যে ইনকর্পোরেট হয়ে দেখা গেছে যে এগুলো আমরা প্রেডিক্টিভ আমরা মডেল তৈরি করতে পারি, সুতরাং পেশেন্টের আগে থেকে আমরা রিস্ক স্ট্র্যাটিফিকেশন করতে পারি। আচ্ছা, যে কতটা রিস্ক হ্যাঁ, আছে, যেটা কতটা রিস্ক আছে, এবং তার পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন আমরা অনেকটা অ্যান্টিসিপেট করতে পারি। আচ্ছা, তো অনেকটা পার্সোনালাইজ ট্রিটমেন্ট হবে এই এআই চলে এসে। আর একটা 3D প্রিন্টিং বলে আরো কিছু আছে, যেগুলো আগে থেকে আমরা সিটি স্ক্যান করে আমরা সেই স্পেসিফিক্যালি যেমন লাংসের জন্য স্টেন্ট বা বাচ্চাদের কনজেনিটাল হার্ট ডিজিজে, সেগুলো আমরা মডেল তৈরি করে আরও ভালো আমরা মানে অপারেশনের আমরা প্ল্যানিংয়ে যেতে পারি। আর আরেকটা হচ্ছে একটা ওয়্যারেবল ডিভাইসেস হচ্ছে। ভাবুন পোস্ট অপারেটিভ দেখবেন পেশেন্ট ভেন্টিলেটারে আছে বা আইসিইউতে আছে, এদিক থেকে টিউব বেরিয়ে এদিক থেকে তারটার সব বেরিয়ে আছে, এগুলো ওয়্যারলেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং রিমোট মনিটরিং, আমি একজনকে অপারেট করে কিছুদিন তাড়াতাড়ি তাকে আমরা ছেড়ে দিলাম, 3-4 দিনে আমরা ছেড়ে দিই ইউজুয়ালি পোস্ট অপারেটিভ, দিয়ে তারপর থেকে আমরা বাড়ি ছেড়ে দিই, আমরা কিন্তু তাকে রিমোটলি তার আমরা হার্ট রেট, ব্লাড প্রেশার সব মনিটর করতে পারি। সেই টেকনোলজি এখন আছে। মানে মেডিকেল সায়েন্স এখন এতটাই এগিয়ে গিয়েছে। ডক্টর সাহা, আপনার কাছে আসবো, আর কি কি আধুনিক প্রযুক্তি মণিপাল মুকুন্দপুর নিয়ে এসছে রোগীদের জন্য? 15-20 বছর আগে অ্যাঞ্জিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি যেটাকে বলা হয়, হার্ট অ্যাটাকের পরে আমরা আগে প্রথমে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করি, এবং করোনারি অ্যাঞ্জিওগ্রাম করাটা আগে করা হতো ফিমোরাল অ্যাপ্রোচ, মানে ফিমোরাল আর্টারিতে পাংচার করে সেখান দিয়ে হতো। লাস্ট 15 ইয়ার্স ফ্রম 2008 অনওয়ার্ড আমরা এই রেডিয়াল হার্ট, মানে হাতের আর্টারি দিয়ে আমরা পাংচার করে এটা টেকনিকটা আমরা রপ্ত করেছি, এবং ইস্টার্ন ইন্ডিয়াতে কলকাতাতে ওটা আমিই শুরু করি প্রথম। এবং তারপরে এখন দেখা যাচ্ছে যে মোর দ্যান 90% ডক্টরস যারা আছেন, অপারেটর যারা আছেন, তারা কিন্তু এই রেডিয়াল অ্যাপ্রোচই করে। মণিপাল মুকুন্দপুর কিন্তু এক্সক্লুসিভলি রেডিয়াল, আমাদের এখানে অলমোস্ট 100% রেডিয়ালে আমরা করি, আমাদের ফিমোরাল করি না। এবং এই 100% রেডিয়াল করার জন্য যেটা অ্যাডভান্টেজ, আমরা সেম ডে আমরা অ্যাঞ্জিওগ্রাফি করে সেম ডেতে পেশেন্টকে ছুটি করে দিতে পারি, পেশেন্টকে ভর্তি থাকা দরকার নেই, মানে মর্নিংয়ে ভর্তি, সকাল 10টায় ভর্তি হলো, 5টা-6টার মধ্যে আমরা ডিসচার্জ করে দিই। আর যদি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, মানে ট্রিটমেন্ট করা হয়, তাহলে আমরা একদিন রেখে পরের দিন ছুটি করে দিই। অ্যাঞ্জিওপ্লাস্টি করলেও সেম ডে করা যায়, তো একটু লেট নাইট যাওয়া, অনেকে দূরের বাড়ি, তাদেরকে আমরা ছাড়ি না, পরের দিন মর্নিংয়ে ছেড়ে দিই। তো এটা একটা গ্রেট অ্যাডভান্টেজ যে রেডিয়াল ট্রান্স রেডিয়াল রুটে অ্যাঞ্জিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি করা। এটা কি সার্জারির ক্ষেত্রে এরকম হয়? মানে সার্জারি না, এটা হচ্ছে ডায়াগনস্টিক, এবং এটা ডায়াগনস্টিকের ক্ষেত্রে। তো সার্জারির ক্ষেত্রে মোটামুটি কতদিন থাকতে? আমি আসছি ডক্টর সাহেব আপনার কাছে। আমরা অপারেশনের একদিন আগে ভর্তি করি এবং তার মোটামুটি 4 দিনের মাথায় ছেড়ে দিই। 4 দিনের মাথায় ছেড়ে দিন। ডক্টর সাহেব বলুন প্লিজ। আদার অ্যাডভান্সমেন্ট হচ্ছে
যে আমাদের ডায়াগনস্টিক করোনারি অ্যাঞ্জিওগ্রামটা তো একটা, এটি যে গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ করোনারি আর্টারি ডিজিজ। এছাড়াও আরও কিছু কিছু ডিভাইস আছে, যেরকম বলা আইভাস, ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড, যেরকম আমরা পেটের আল্ট্রাসাউন্ড গল ব্লাডারে স্টোন দেখার জন্য দেখি, সেরকম খুব সরু তারের মধ্যে আল্ট্রাসনিক থাকবে, চিপটা থাকবে, সেই চিপটা আমরা করোনারি আর্টারিতে দিয়ে দিই, এই রেডিয়াল আর্টারি দিয়েই করোনারি আর্টারিতে দিয়ে দেখা হয় যে প্লাক, মানে যে আর্টারির যেটা ফ্যাট জমেছে সেটার কীরকম থিকনেস, তার নেচার কী, তো একে বলা হয় ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড। এটা একটা ডায়াগনস্টিক প্রসিডিওর, এটা করা হয়। তার সঙ্গে ওসিটি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি বলে একটা প্রসিডিওর আছে, সেটা ওই একই রকমের ডায়াগনস্টিক, তার প্লাকের নেচার, প্লাকটা কতটা ভার্নারেবল, এটা ট্রিটমেন্ট করতে হবে কিনা সেগুলো দেখা হয়। এছাড়াও আছে যে করোনারি আর্টারিতে ক্যালসিয়াম, মানে যেরকম আমাদের করোনারি আর্টারিতে একটা ফ্যাটি প্লাক, এটা সবসময় ফ্যাটি থাকে না, যারা সাধারণত যাদের ডায়াবেটিস আছে, কিডনি ডিজিজ আছে, কিংবা একটু এল্ডারলি এজ, মানে 60+ বয়স, তাদের ক্ষেত্রে দেখা যায় যে করোনারি আর্টারি প্লাকের সঙ্গে ক্যালসিয়াম থাকে। এবং এই ক্যালসিয়াম থাকার জন্য হয় কি, যে আমরা বেলুন সার্জারি করি কিংবা স্টেন্ট দিই, সেই স্টেন্টটা ঠিক মতো অ্যাপোজ হয় না, স্টেন্টটা ঠিক মতো প্লেসমেন্ট হয় না, তাদের ক্ষেত্রে রিস্টেনোসিসের চান্স বেশি। তো এই ক্যালসিয়াম ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ডিভাইস আছে। আমাদের কাছে প্রথম দিকে ডিভাইস ছিল হচ্ছে রোটেশনাল অ্যাথেরেক্টমি। রোটেশনাল অ্যাথেরেক্টমি হচ্ছে এটা একটা বার, আমরা যেরকম ওয়ালে ফুটো করার জন্য একটা বার দিয়ে করি, সেরকম হচ্ছে এটা ডায়মন্ড কোটেড বার, সেই বার দিয়ে সেই ক্যালসিয়ামটাকে আমরা গুঁড়ো গুঁড়ো করে সেটা করি। এটা প্রথম দিকে ছিল, ওখান থেকে ওটা বার করে না, কিন্তু এখন সেটা আরো অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। অ্যাডভান্স হয়েছে বলতে যে ওখানে এখন আমরা করছি কি আল্ট্রাসোনিক ওয়েভ, যেরকম কিডনি স্টোন থাকলে বাইরে থেকে আল্ট্রাসোনিক ওয়েভ দিয়ে স্টোনটাকে আমরা গুলিয়ে দিতে পারি, সেরকম করোনারি ক্যালসিয়াম থাকলে সেরকম একটা সরু সুতোর মতো একটা ক্যাথেটার আমরা ওই যে এখানে ক্যালসিয়াম আছে সেখানে দিয়ে ওখান থেকে যদি আমরা আল্ট্রাসোনিক ওয়েভ পাস করি, তাহলে যে ক্যালসিয়ামগুলো আছে সেগুলো ব্রেক করবে। তাহলে এটাকে বলা হয় আইভিএল, ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি, আইভিএল। তার সঙ্গে আরও নতুন ডিভাইস এসছে, মানে রোটেশনাল অ্যাথেরেক্টমির মতোই হচ্ছে অরবিটাল অ্যাথেরেক্টমি ডিভাইস, ওএডি। তার সঙ্গে কাটিং বেলুন আছে। তো এইরকম বিভিন্ন অ্যাডভান্সমেন্ট হচ্ছে আর কি, এগুলো হচ্ছে। এবং এই অ্যাডভান্সমেন্ট হওয়ার জন্য কিন্তু এখন দেখা গেছে যে আমরা যদি 10 জন পেশেন্টের অ্যাঞ্জিওগ্রাম করে যদি দেখি যে তাদের ট্রিটমেন্ট করতে হবে, আইদার অ্যাঞ্জিওপ্লাস্টি কিংবা করতে হবে। তো আগের ক্ষেত্রে আমাদের করতে হতো কি 10 জনের মধ্যে 5 জনের আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারতাম, 5 জনকে সার্জারিতে রেফার করতে হতো। আচ্ছা, কিন্তু এখন সেটা এখন কমে, কিন্তু এখন 7:3 হয়ে গেছে অলমোস্ট। আমরা 7 জনের ক্ষেত্রে, বিশেষ করে ইয়ং যারা, তাদের ক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টিতেই ট্রিটমেন্ট করতে পারি, মাল্টিভেসেল স্টেন্ট দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। এবং রেফারটা হয়তো আমাদের ডক্টর দত্তর কাছে রেফার হয়তো কিছুটা কম করতে হয়, কিন্তু তাতে ডক্টর দত্তর কাজ কমেনি, কাজ কিন্তু বেড়েই চলেছে। কারণ ডিজিজটা এত প্রকোপ হচ্ছে এবং এত বেশি পরিমাণে হচ্ছে, তাতে কিন্তু সার্জিক্যাল কাজ কিন্তু আমাদের কম নেই, সার্জিক্যাল কাজও প্রচুর হচ্ছে। আর তার জন্য যেটা করতে হবে, আজকে ডক্টর সাহা এবং ডক্টর দত্ত যে কথাগুলো বললেন, যে লাইফস্টাইল মডিফিকেশন দা আলটিমেট ওয়ার্ড। তো আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, আর অন্যান্য খবরের জন্য আপনারা দেখতে থাকুন জি24। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।